ভারতে একটা গালিতে পরিণত হয়ে গেছে। দিল্লিতে, মুম্বাইতে, বিভিন্ন জায়গাতে দেখবেন যে তারা মনে করে যে ভারতে প্রচুর কাজের বুয়া এবং দারোয়ানের কাজ করে হচ্ছে বাংলাদেশ থেকে এসে, এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হচ্ছে কৃষি কাজ করে বাংলাদেশের লোকরা। অর্থাৎ বাংলাদেশি শব্দটা ভারতে একটা খুবই নিম্ন জাত আর কি, নমশূদ্র টাইপের একটা শব্দ আর কি। হয়তো বাংলাদেশি আর কি, হ্যাঁ ঠিক আছে আর কি, মাফ করে দাও, এরকম টাইপের আর কি। তো এবং অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে অনেক বাংলাদেশিকে নিরাপত্তার জন্য ভারতে হিন্দু নাম পর্যন্ত নিতে হয়। এ ধরনের ঘটনা আমরা জানি আর কি। কাজের বুয়ার কাজ করে, ছোট কাজ করে, যারা ওখানে চলে গেছে, বহু বছর আগে চলে গেছে ঐতিহাসিকভাবে। এখন সমস্যা হচ্ছে যে বড় বড় মহানায়করা যারা বাংলাদেশ থেকে গেছে, অমর্ত্য সেন, তার তো নাম পরিবর্তন করা লাগে নাই আর কি। সুচিত্রা সেনেরও নাম পরিবর্তন করবার প্রয়োজন হয় নাই। তারপরে জ্যোতি বসুরও নাম পরিবর্তন করবার প্রয়োজন হয় নাই। কিন্তু যিনি সকিনা, মর্জিনা, রহিমা, ওনারা যারা গেছেন, ওনাদের নাম পরিবর্তন করাটা ওনার নিরাপত্তার জন্য জরুরি হয়ে গেছে। তো হ্যাভিং সেড দিস, বাংলাদেশ ভারতের সম্পর্কটার মোটা দাগে 4টা সংকটের জায়গা আছে আমি মনে করি আর কি। এবং তো বাংলাদেশ ভারতের সংকটের মোটা দাগে 4টা জায়গা আছে আর কি। প্রথম জায়গা হচ্ছে ইন্ডিয়ান ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে বাংলাদেশ নিয়ে। তার একটা হীনমন্যতা আছে বাংলাদেশকে নিয়ে। কারণ যাকে আমি ছোটবেলা থেকে পাল্লা পোষা রাষ্ট্র বানায় দিছি, স্বাধীন কইরা দিছি, হে দেখি আমগো থেকে ভালো করতে আছে। মানবাধিকার ইন্ডেক্স বলেন, জাতিসংঘের যে বিভিন্ন ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলেন, অর্থনীতির ইন্ডেক্স বলেন, যে কোনো ইন্ডেক্সে সে বাংলাদেশ ছাড়িয়ে যাচ্ছে ভারতকে। এই ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে সে মেনে নিতে পারছে না যে বাংলাদেশ এত ভালো করছে, এবং এটার কারণে সে কি করছে যে রিপিটেডলি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে এখানে সে ইন্টারফেয়ার করে। সে এখানে ওই চিটাগং হিল ট্রাক্সের সে জনসংহতি সমিতি বানায়। আমাদের হিল ট্রাক্সে স্বাধীনতা আন্দোলন করবার জন্য ওখানে হাজার হাজার জনসংহতি সমিতি সদস্য চাকমাদেরকে নিয়ে ওখানে ট্রেন করে, তাদেরকে অস্ত্র দেয়। বাংলাদেশে জঙ্গি নাটক করে, জঙ্গিদেরকে প্রশিক্ষণ দিয়ে জঙ্গি বানায়, অস্ত্র দিয়ে পাঠায়। আমাদের গণতন্ত্রে ইন্টারফেয়ার করে, আমাদের নির্বাচন হতে দেয় না এখানে। আওয়ামী লীগের মতো এবং জাতীয় পার্টির মতো দুটো পোষ্য রাজনৈতিক দল সে মেনটেন করে এখানে, যেটা একটা এ টিম এবং একটা বি টিম। দেখবেন দুই ভাই বোনের সম্পর্ক। 80-র দশকে দেখবেন জাতীয় পার্টি ছিল এ টিম, আওয়ামী লীগ ছিল বি টিম। এখন হচ্ছে আওয়ামী লীগ তার এ টিম, জাতীয় পার্টি হলো তার বি টিম। এই যে পোষ্য রাজনৈতিক সম্পর্ক দিয়ে আমাদের গণতন্ত্রকে এবং আমাদের প্রত্যেকটা জাতীয় স্বার্থের বিপক্ষে আমাদের দেশের লোকদেরকে তাড়িত করে এসে দাঁড়ায়, এইটা হচ্ছে এই সম্পর্কের প্রধানতম সংকট। ভারত যদি সত্যিকারভাবে বাংলাদেশের সাথে একটা নেইবারলি রিলেশনশিপ চায়, তাহলে তাকে এটা মেনে নিতে হবে যে তার এই খাইসলত পরিবর্তন করা দরকার। তার এই যে সে যে একটা হীনমন্যতায় ভোগে, তার যে বাংলাদেশ সিনড্রোম আছে, এই বাংলাদেশ ভাইরাসে যে সে আক্রান্ত, এই অভিশাপ থেকে তাকে, মাইন্ডসেট থেকে বেরোয় আসতে হবে। তাকে মেনে নিতে হবে যে আমরা ব্রাহ্মণ হব না, আপনারা ব্রাহ্মণ হয়ে থাকেন। এটা নমশূদ্রের দেশ হইলেও স্বাধীন রাষ্ট্র, এটা মেনে নিতে হবে আপনাকে। আপনারা তো মুসলমানকে কায়স্থ, জবনার, নমশূদ্র মনে করেন। এটা মেনে নিতে হবে যে আমরা স্বাধীন হয়ে গেছি। এখন আমরা আপনার ঘরের চাকর বাকর না। আপনি 71-এ কী সব গল্প টল্প বানাইছেন, ওই গল্প বইলে এখন 51 বছর 53 বছর পরে আমাদের খাওয়ালে লাভ হবে না। ওই গল্পের আদ্যপান্ত আমরা জানি। কৃতজ্ঞতা আপনাদের আমাদের প্রতি আদায় করা দরকার যে আমরা আপনাদের সাহায্য নিচ্ছি। কারণ বিকল্প সাহায্য নিয়ে রাষ্ট্র স্বাধীন করবারও পরিকল্পনা ছিল। মাওলানা ভাসানীর পরিকল্পনা ছিল, মেজর জলিলের পরিকল্পনা ছিল। সেক্টর কমান্ডাররা কেউ রাজি হন নাই ভারতের সাহায্য নিয়ে দেশ স্বাধীন করতে। মেজর জলিলরা, মাওলানা ভাসানীরা চেয়েছেন আমরা লন্ডনে প্রবাসী সরকার করব, প্রয়োজনে আমরা বাংলাদেশ থেকে গেরিলা যুদ্ধ করব। এটার প্রস্তুতি নেওয়া হয়েছে। চিটাগং হিল ট্রাক্সের যুদ্ধের প্রবাসী সরকারের পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ বিকল্প যুদ্ধের পরিকল্পনা আমাদের সেক্টর কমান্ডারদের ছিল। অথবা আপনাদের এটা মনে করবার কোনো কারণ নাই যে আপনাদের সাহায্য ছাড়া দেশ স্বাধীন হইতো না। দেশ স্বাধীন হইতো নিজ গুণে, নিজ সময়ে, নিজ গতিতে দেশ স্বাধীন হয়ে যেত। দ্বিতীয় সংকট হচ্ছে বাংলাদেশ ভারতের সম্পর্কে, সেটা হচ্ছে নদী। আপনারা জানেন আমাদের সীমান্তে ট্রান্সবাউন্ডারি আন্তর্জাতিক নদী আছে 54টা। এই 54টা নদীর হচ্ছে বড় নদী, ছোট নদী মিলে 2টা হলো নদীর বেসিন আছে, বড় নদী। একটা হচ্ছে ব্রহ্মপুত্র বেসিন, তিব্বত থেকে আসছে, আর একটা হচ্ছে গঙ্গা বেসিন।
এবং আপনারা দেখবেন যে গঙ্গা পশ্চিম থেকে এসে ঢুকছে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ঢুকছে বাংলাদেশে, আর ব্রহ্মপুত্র বেসিন হচ্ছে পঞ্চগ্রাম কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকছে, যমুনা হয়ে এদিকে আসছে। ব্রহ্মপুত্র বেসিনে গবেষকরা বলেছে ইতিমধ্যে 18টা শাখা নদী শুকিয়ে গেছে। যারা মুরব্বীরা আছেন, যারা ছোটবেলায় মাছ ধরতেন ব্রহ্মপুত্র যমুনা নদী থেকে জিজ্ঞেস করবেন, আপনারা নিজেরাও যেতে পারেন। এই ব্রহ্মপুত্র নদীর প্রশস্ততা ছিল হচ্ছে 5 কিলোমিটার। 5 কিলোমিটার, খালি চিন্তা করেন এটা কত বড়, আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না এই নদীটা। সেইটার প্রশস্ততা এখন কমে আসছে 780 মিটার, মানে 1 কিলোমিটারেরও সে কমে গেছে। তাহলে এই যে বিশাল আমার সাগর সমান নদী ছিল, সেই নদীটা ছোট হতে 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 একটা খালে পরিণত হয়েছে। এবং শুধু কি খালে পরিণত হয়েছে, এর যে শাখা নদী ছিল, আপনারা জানেন যে প্রত্যেকটা বড় নদীর সাথে শাখা নদী কানেক্টেড হয়, যেই শাখা নদী থেকে আবার খাল তৈরি হয়, ওই খালের পানি দিয়ে আমাদের কৃষকরা চাষবাস করে। এইটার মাধ্যমে যেটা হয়েছে 12টা বড় শাখা নদী মরে গেছে, 18টা বড় শাখা নদী মরে গেছে। 5 কিলোমিটারের প্রশস্ত নদী 780 মিটার হয়ে গেছে। শত শত খাল বিল শুকায় গেছে। আমাদের দেশের উত্তরাঞ্চলের 1/3 ইতিমধ্যে মরুভূমি হয়ে গেছে। আমাদের দ্বিতীয় পানির বেসিন হচ্ছে গঙ্গা, যেটা পশ্চিম থেকে উত্তর পশ্চিম থেকে এসে বাংলাদেশে ঢুকেছে। গঙ্গা বেসিনের অবস্থা দেখেন, আপনারা পশ্চিমাঞ্চলে যান, বাংলাদেশে